ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা। সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ী, এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ের অশান্ত অধ্যায়। ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে। সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় ১/১১ ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্কবার্তা পাঠানো হয়েছে, সাবধান থাকার কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি তা স্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জিহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে, সেটি বোধহয় আর এগোচ্ছে না। তবে তারপরেও বলি, তারা কিন্তু থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন গতকাল। এমনকি তড়িঘড়ি করে একটা ভাষণের খসড়াও তৈরি করেছিলেন তিনি। কি ছিল সেই খসড়ায়, কি বলতেন তিনি, বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পদত্যাগ করছেন। দর্শক, এরই মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর ইউনূসের এক বিশেষ সহকারীর বরাত দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন, পদত্যাগ করছেন না। তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি? সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সেনা দরবারের বক্তব্য প্রকাশের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দেওয়ার দায়িত্ব পড়েছিল সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির উপর। দলটির নেতারা গত 1.5 দিনে রাজনৈতিক দলগুলোর সাহায্য চেয়েও পায়নি। একে একে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইউনূস থাকবেন না চলে যাবেন, এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ। এমন অবস্থায় 23 মে ডক্টর ইউনূসের পক্ষে শোডাউনের পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের। উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা। আবার সেনাবাহিনীর সাথে সমঝোতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটি নিলে বিপাকে পড়বেন ডক্টর ইউনূস। সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ীর, এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ের অশান্ত অধ্যায়। আর যদি থাকতে চান তাহলে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ। সূত্রগুলো বলছে যেটি হোক শিগগিরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানাবেন। গত বছর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি 9.5 মাসের মাথায় তাদের সঙ্গে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর দূরত্ব আকাশ সমান হয়ে যাবে। 21 মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে। সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ঐক্য করতে বলছেন। হাহা রিয়াক্টে সয়লাভ হয়ে যায় ফেসবুকের দুনিয়াও। সূত্রগুলো বলছে এনসিপির কয়েকজন নেতা ছুটে যায় কয়েকটি রাজনৈতিক দলের কাছে, কিন্তু ইশরাকের মেয়র হওয়া ইস্যু নিয়ে 22 মে সকালে বিএনপির মুন্ডুপাত করেছিল দলটি। বিকেলে সাহায্য চায় বিএনপির কাছে। জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এনসিপি। 22 মে রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ 5টি দল জরুরি বৈঠক করে। বৈঠক শেষে তারা হতাশ করে এনসিপিকে। জামাত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল। এনসিপির লক্ষ্য ছিল 23 মে জুমার নামাজের পর ডক্টর ইউনূসের সমর্থনে একটা বিশাল শোডাউন করবে, কিন্তু ডাক শুনে কেউ না আসায় একলা চলা নীতি থেকে সরে আসে দল। কারণ 2 দিন আগে নির্বাচন কমিশনের সামনে শোডাউন করতে গিয়ে লোক জড়ো করতে না পারে হাস্যরসের জন্ম দেয় দলটি। 22 মে রাত্রে জাতীয় নাগরিক পার্টির নেতাদের জন্য এক বড় বিষাদময় ও কঠিন রাত ছিল, সেটি স্বীকার করে পোস্ট দেন দলটির এক নেত্রী। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা পোস্টে লেখেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। দর্শক, 22 মে সন্ধ্যা থেকে সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়, অথচ ইশরাক ইস্যুতে 4 দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিএনপি নেতারা। পরে দলটি সংবাদ সম্মেলন করেছিল, তাও বিএনপি 2 জন উপদেষ্টার ফোন পেয়ে ইশরাকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়। কিন্তু 23 মে দুপুরের পর থেকে নাটকীয় কিছু ঘটতে থাকে। বন ও পরিবেশ উপদেষ্টা দুপুরে সাংবাদিকদের জানান শুধু নির্বাচন দেওয়ার জন্য তারা দায়িত্ব নেননি। এরপরে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে 2 দফা যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবে না বলে জানিয়ে দেয়। তারা যেটা বলার সেটি দরবারের বক্তব্যে উঠে এসেছে। বিএনপির সিনিয়র নেতারা বুঝে ফেলেন সেনাবাহিনীর বার্তা। এরপর বিবিসিকে সাক্ষাৎকার দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তার মতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করছেন যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস থাকবেন কি থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি যদি চলে যান তাহলে রাষ্ট্র বসে থাকবে না, তার বিকল্পও আছে। সূত্রগুলো বলছে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের শর্ত দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে ষড়যন্ত্রের অভিযোগ আছে খলিলুর রহমান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে। তাদের সরিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে সেনা সদর। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজনরা বলছেন এই চারজনকে প্রত্যাহারের শর্ত মেনে নেওয়া ডক্টর ইউনূসের জন্য প্রায় অসম্ভব। সেটি হলে তার শেষ আশ্রয়স্থল এনসিপিও হাত থেকে ছুটে যাবে। সেক্ষেত্রে অপশন দুটি, এক, অধ্যাপক ইউনূস চলে যেতে পারেন, আর তা না হলে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন। পরেরটি তার জন্য বিরাট রাজনৈতিক পরাজয় হয়ে যাবে। সূত্রগুলো বলছে 23 মে ইউনূস সামরিক বাহিনীর সাথে সমঝোতার অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার বিশেষ সহকারী পোস্টে উল্টো সেনাপ্রধান কি পারেন না তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এই পোস্টের পর সমঝোতার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। বিএনপি ও সেনাবাহিনীর কাছ থেকে কড়া বার্তা পেয়ে এনসিপি সুরেলাবাসী একেবারেই ফেটে চৌচির হয়ে গেছে। আগের মতো সমঝোতা করে আরো এক দফা নির্বাচন পেছনের কৌশলও ভেস্তে গেছে। দর্শক, এনসিপি ও ইউনূসের সরকার সামরিক বাহিনীর সাথে এক অদৃশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যা এখন রীতিমতো দৃশ্যমান। নিয়ন্ত্রণ ও সমর্থনের দ্বন্দ্বে উভয় পক্ষের মাঝে তৈরি হয়েছে অদৃশ্য দেয়াল। এটি কেবল একটি প্রশাসনিক মতপার্থক্য নয়, এটি এমন এক উত্তপ্ত সমীকরণ যেখানে বেসামরিক নেতৃত্ব আগুন নিয়ে খেলছে। সূত্রগুলো বলছে এই সংঘাতের শেষ হতে চলেছে। যদি শেষ না হয় তাহলে তা শুধু সরকারের নয়, গোটা শাসন ব্যবস্থার স্থিতিশীলতা প্রশ্নের মুখে ফেলতে পারে। অতীত বলছে সেনাবাহিনীর সাথে বিরোধ তৈরি হলে সরকার কখনো জয়ী হয় না, বরং হারায় গণতন্ত্র, নিরাপত্তা ও স্বপ্নের পথরেখা। সামরিক শক্তি আগুন, আর আগুন যখন নিজেই নিজের দিকে ফিরে তাকায় তখন রাষ্ট্র শুধু পড়ে না, ধসেও পড়ে। সে ধস ঠেকাতে হলে ইউনূসকে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি তা স্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে। এখনও পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা। এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে, লাভবান হওয়া যাবে, এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরবে, বলবেন যে না না না, আপনাকে যেতে দিব না আমরা, যেভাবে হোক আপনাকে থাকতে হবে, আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক। কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না। এবং এগুলো আমার কথা নয়, এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে। কিন্তু উদ্দেশ্য আসলে কী ছিল? বিষয়টি যতটা এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কেন, এমন করলে তো আমি থাকবো না, আমি পদত্যাগ করবো, অভিমানের সঙ্গে সম্ভবত বলছিলেন। সেটিকে ক্যাশ করলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন। উদ্দেশ্য ছিল তিনটি। একটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাস্তান অবস্থায় নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা, এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেইগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা। কিছুই কি হয়েছে? আমরা কিছু সিমটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো, নানান ধরনের উস্কানিগুলো বক্তব্য দিতে লাগলো, এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো। তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন একটি টেলিভিশনে সাক্ষাৎকারের সময়? তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো কেউ পদত্যাগ করতে বলেনি, যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই ওনার ব্যক্তিগত বিষয়, আমরা তাকে পদত্যাগ করতে বলিনি। সেনাপ্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে। এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন সেটি তার বিষয়, রাষ্ট্র তার বসে থাকবে না, পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। আরেকটি ইঙ্গিত তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ান রিভিলের সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, এখন তার মনে কী অবস্থা আমরা জানি না। বিবিসিকে বিএনপির কোনো নেতা বলছেন নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ও 3 জন উপদেষ্টার পদত্যাগের যে দাবি ছিল তাদের, সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য, বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে। এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আরেকটি টেলিভিশন, একটি টকশোতে, বাংলা ভিশনে, তিনি বলছেন যে এনসিপিকে প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 52 থেকে আজ অবধি, 52 ভাষা আন্দোলন থেকে আজ অবধি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল, কিন্তু সেই ছাত্ররা কখনো ক্ষমতায় বসতে চায়নি, রাজনৈতিক দল গঠন করেনি। রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য অতটা উদ্গ্রীব হয়ে ওঠেনি।
কিন্তু 24-এর আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার, সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি, তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না। এবং উনি যেটি বলেছেন সেটি কথার কথা, এমনটাই মাহমুদুর রহমান মান্নার, মানে জাতীয় ঐক্যের মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা। এখন জামাতে ইসলামী কি বলছে? জামাতে ইসলামী একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো। এবি পার্টি কী করলো? সংবাদ সম্মেলন করে তারা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন, তাদের পদত্যাগ করতে হবে। মানে কিছু করতে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে, বিষয়টি এরকম। হেফাজতে ইসলামী বলল ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অভিভাবক আর সেনাপ্রধান আমাদের স্তম্ভ। গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, না স্যার আপনাকে যেতে দেবো না, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রমাগত সীমা লঙ্ঘন করে চলেছেন। খুবই টার্ময়েল একটা সিচুয়েশন যখন চলছে, দেশটা যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এমনকি পরিস্থিতি এটা দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, সেই রকম সময় দাঁড়িয়ে সেই উপদেষ্টা এমন স্ট্যাটাস দিয়েছেন যেটা একজন উপদেষ্টা দেওয়া কোনোভাবেই উচিত না। আমি খুব অবাক হই, ডক্টর ইউনূসের এগুলোই হচ্ছে সমস্যা। উনি এই স্ট্যাটাসের পর তাকে দিয়ে অ্যাপোলোজাইজ করাতে পারতেন যদি তাকে ক্যাবিনেট থেকে বের নাও করে দেন। নট অনলি দ্যাট, আমি বহুবার বলেছি, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানকে নিয়ে এইখানে বসে, যেটাতে স্পষ্টভাবে মনে হয় যে তিনি আসলে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের একটা সংকট তৈরি করতে চাইছেন, হয়তো পার্সোনালি আগে বলেছেন, এবং জনগণের সামনেও এই সংকটটা তৈরি করে সেনাপ্রধানকে শত্রুতে পরিণত করার চেষ্টা তিনি করেছেন, এবং ইট ওয়াজ প্রেসক্রাইবড বাই সাম ভেরি ইনফ্লুয়েন্সার। এগুলো সব ক্লিয়ার ছিল। গতকাল তিনি বলছেন, যখন একটা ভোলাটাইল পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে, তিনি বলছেন বিএল, নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোয়াপ্টেড টেম্পোরারিলি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশে মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টবোধ হয় এদেশের ভাগ্য। আওয়ামী লীগ দিল্লি আর নর্থ মানে উত্তরপাড়া মানে সেনানিবাস। কথা হলো খোলাখুলি বলে ফেলি, চালাকি করে রাখা দরকার, বাংলাদেশে চালাকি করার টাইম নেই। তো উনি সেনাবাহিনীকে জড়াচ্ছেন ও দুটোর সাথে জড়িয়ে একটা কুমির আসছে, সেটা সবাইকে খাবে, এই ধরনের একটা আলাপ তিনি সামনে আনছেন। সেনাবাহিনী বলছে তো নর্থ মানে কি, নাকি তিনি মনে করেন তাদের এখন খুবই কাছের মানুষ, জনাব খলিল যেরকম করিডোরকে ধানাই পানাই করে মনে করছেন আমরা সব স্টুপিড যা বলবেন তাই সঠিক, এটা মনে করছেন। তার মানে জনাব আসিফ মাহমুদ স্পষ্টতই আবারও আক্রমণাত্মক কথা বলছেন সেনাবাহিনীর, একটা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে, প্রধান না পুরো বাহিনীর বিরুদ্ধে। কারণ আছে হয়তো এতদিন তারা সেনাপ্রধানকে সিঙ্গেল আউট করার চেষ্টা করেছিলেন, কারণ তারা দেখানোর চেষ্টা করছিলেন যে যত খারাপ কিছুর মূল এই ভদ্রলোক, যেমন আমাদের এই সরকারের একজন আসিফ নজরুল আছেন, তারাও এখনো ওইটা করে ফেলেনি, কিন্তু তার বন্ধুরা এখন আসিফ নজরুলকে টার্গেট করছেন। আর ওখানে একজন আছেন ব্যক্তি সেনাপ্রধান, কিন্তু সর্বশেষ দেখা গেল যে সেনাবাহিনী ইজ ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দেয়ার চিফ, যে তিনি যা করতে যা চিন্তা সেগুলো তারা অ্যালাইন করছেন। ফলে এখন পুরো সেনাবাহিনীকে আবার বিতর্কিত করার চেষ্টা করছেন, এবং অত্যন্ত অফেন্সিভ নামের সাথে। অতীতে এনারা শেখ হাসিনার অধীনে চাকরি করেছেন, সিনিয়র অফিসার্স হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, এগুলো খুবই সঠিক কথা, তা ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো এদেরকে নিয়ে চলতে হবে, ওনারা কি করছেন সেটা দেখবো আমরা। শেখ হাসিনা সচিবদেরকে নিয়ে চলছেন না, চলতে হচ্ছে না। শেখ হাসিনার সময় চাকরি করা পুলিশ অফিসার নিয়ে চলছে না, সরকার চলছে। তো এগুলো কেন করা হচ্ছে? আসলে ঘুরে ফিরে বেসিক ওই জায়গাটা, ইলেকশন হতে হবে, ইলেকশন হওয়াতে দেবো না যে চক্রটা আছে জনাব আসিফ ওটার সাথে আছেন, প্রথম থেকেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। উনি তাদের প্রেসক্রিপশনে যাবতীয় কাজ, এবং আমি মনে করি ইসরাককে শপথ নিতে দেবো না, সেটা সেসব জায়গা থেকে প্রেসক্রিপশন। যাই হোক, আমি এই প্রশ্নটা সরকারকে করতে চাই, ডক্টর ইউনূসকে করতে চাই, একজন সিটিং উপদেষ্টা এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন কিনা বিদ্যমান প্রেক্ষাপটে। শপথের কথা বাদই দিলাম, ওনারা আবার শপথ পাত্তা দেন কিনা জানি, ওনাদের গোপনীয়তা শপথ আছে, ওনাদের অনুরাগ বিরাগ বা কোনো রকম কোনো লাভ পাওয়ার ক্ষেত্রে এসবের বশবর্তী হয়ে কাজ করার না করার শপথ আছে, বাদই দিলাম। ডক্টর ইউনূস এবং সরকারের অন্যরা মনে করেন কিনা এই ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস জনাব আসিফ ভূঁইয়া দিতে পারেন, না হলে তাকে থামাতে হবে, শুধু না এগুলো যেন অ্যাপোলোজাইজ করাতে হবে। হ্যাঁ, জিনিস খুব হাস্যকর আর কি, না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। সরি, এখন কথাগুলো বলি, এত হ্যাডাম দেখানোর কিছু নাই। এদেশের লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর মৃত্যুর ভয় পরোয়া না করে লড়াই করে গেছে। রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি, বহু মানুষ সামনে ছিলেন, তাদেরকে দেখা গেছে, সে কারণে তাদের রোলকে আমরা একনলেজও করি। কিন্তু খালি কথায় আমাদের মরার ভয় নাই, আমরা অলরেডি শহীদ হয়ে গেছি, এগুলো কোনো কথা না। শিশুদোষ কথা। এদেশের বহু মানুষ এই কাজ করেছে, প্রয়োজনে আবারও করবে, আপনারা যদি পারেন অন্যরাও করবে। সবাইকে কথায় ওই খোঁচা দেওয়ার কিছু নাই, খুবই বাজে শোনায়, বাজে দেখায়, খুবই বাজে দেখায়। কিসের ভয় নাই আর কিসের লোভ আছে এগুলো আমরা দেখেছি। বটম লাইন, সরকারের উচিত হবে এই উপদেষ্টাকে থামানো। আমি আগেও বলেছি, এই উপদেষ্টাকে পদচ্যুত করা উচিত ছিল। তিনি প্রধান উপদেষ্টাকে নিয়ে যে ইন্টারভিউ দিয়েছেন সেটা নিয়ে, শুধু তাও না, এই সরকারের ট্রান্সপারেন্সির কথা যদি বলে, তার এপিএস এর বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ আছে, তাকে দুদক ডেকেছে এবং লোকজন তো ফানও করছে। এপিএস খারাপ, উপদেষ্টা ভালো, তাই কি? গণতন্ত্রের জন্য সেনা শাসন কোনোভাবেই কাম্য না, বা এটা সুখকর হয় না। দেশের সমৃদ্ধিও খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। বিদেশিরা বিনিয়োগ করে না, নানান ধরনের সমস্যা হয়। আসলে একটা দেশ এবং জাতির কল্যাণ গণতন্ত্রের মাঝেই, কিন্তু বাংলাদেশের নাগরিকরা আমাদের রাজনৈতিক সরকারগুলোর কর্মকাণ্ডের কারণে মাঝে মাঝে তারা ভাবে যে ভাই আর্মির শাসনই মনে হয় ভালো। দিন শেষে আবার 1/11-এর সেই যেই স্মৃতি, সেগুলো দেখলে আবার মনে হয় যে না, আর্মির শাসন থেকে
গণতন্ত্রই ভালো বা রাজনৈতিক সরকারই ভালো। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বেশ কয়েকবার সেনাবাহিনীর কু হয়েছে, ক্ষমতাও টেকনিক্যালি সেনাবাহিনীর হাতে গিয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু অর্ডিন্যান্স জারি করে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার যে পলিসি সেটা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে এর জন্য রাখা হয়েছে বড় ধরনের শাস্তির বিধান। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 9 মাসে সেনাবাহিনী, সেনাপ্রধান নিয়ে নানান আলোচনা, সমালোচনা, গুজব এবং কি ষড়যন্ত্র আমরা দেখছি বাংলাদেশে হচ্ছে। এর মাঝখানে নতুন করে আলোচনা যেটা সামনে আসছে যে সেনাবাহিনী ক্ষমতা কি আসলে নিবে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর চারদিকে চাউর হয়ে গেল, এটা গুজব, এটার কিছুই না, এটা এনসিপির পরিকল্পিত ছড়ানো একটা প্রোপাগান্ডা ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয়নি। তো সেখান থেকে হঠাৎ করে আলোচনায় আবার সেনাবাহিনীকে টানা হলো। তবে সেনাবাহিনীর জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং পাঠানো হয়েছে বা জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে 111 টাইপের কোনো বন্দোবস্ত অথবা সরকার আসলে কি আর করার সুযোগ আছে? না, সুযোগ নেই। সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলছেন, আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তার ফেসবুক এক স্টেটাসে তিনি বলছেন যে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘন, জুরিসডিকশনাল কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তার ক্ষমতার দরকার নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাকে প্রয়োজন। তারপর তিনি লিখছেন, তার স্ট্যাটাসটার প্রথম দিকে ছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। তবে মজার বিষয়, আমাদের এই উপদেষ্টা কয়েক ঘন্টা পরে এই পোস্টটা সরাই দিয়া তিনি লিখছেন যে এটা তার ব্যক্তিগত মতামত ছিল। মানে আমাদের সরকারে যারাই বসে সকালে এক কথা বিকালে আরেক কথা, যার কারণে মানুষের মধ্যে কিন্তু এই যে অস্থিতিশীল একটা মেন্টালিটি বা এই সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। যে উপদেষ্টা মাহফুজ 3 ঘন্টা আগে এক মেসেজ, 3 মিনিট আগে এক স্ট্যাটাস দিলে 3 মিনিট পরে পরিবর্তন হয়ে যায়। 15 দিন আগের স্ট্যাটাস 15 দিন পরে এসে টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এই যে ধরেন ভাইব্রেশনটা, এটি জাতির কাছে এই সরকারের অনেক জিনিসগুলোকে আস্থার জায়গা থেকে সরিয়ে ফেলেছে। তবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, এই দেশের ক্ষমতা রাজনীতিবিদদের থাকবে। তবে রাজনীতিবিদ হিসাবে আমরা অতীত বলেন, বর্তমান বলেন এবং আধুনিক জমানার যে রাজনীতিবিদদেরকে দেখছি এক একজনের থেকে বড় বড় বেয়াদব। তো রাজনীতিবিদদের প্রতি যদি এরকম বেয়াদবি, অসম্মানী, আবার মুরব্বীরাও যখন কথা বলেন বাচ্চা গণার টাইম নেই, কারণ রাজনীতির মাঠে সবার টার্গেট ক্ষমতা। তো এইরকম প্রেক্ষাপট দেখে বিশ্বাস করেন আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষ মনে মনে আসলে চায় যে ভাই এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেনাবাহিনী আসুক। তবে সেনাবাহিনীকে আবার বাংলাদেশের মানুষ পার্মানেন্টও কিন্তু চায় না, এটাও প্রমাণিত। এখন এই যে দোলাদুল্যমান একটা অবস্থান, সাধারণ জনগণ বলতে রাজনীতিটা পছন্দ করে, খালেদা জিয়ারে পছন্দ করে, শেখ হাসিনারে পছন্দ করে, জামাতরে পছন্দ করে, কিন্তু রাজনৈতিক কার্যক্রমে রাজপথে নামে না, মিটিং মিছিলে যায় না, ব্যবসা বাণিজ্য কইরা দুইটা ডাল ভাত সুন্দরভাবে খাইতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিটা রাখতে চায়, দেশের উন্নতি চায়। এই যে শ্রেণীর একটা জনগণ, যারা বড় মেইন জনগণ, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, আমরা চাই দেশে বিনিয়োগ আসুক, স্থিতিশীলতা থাকুক, অপরাধ করলে আইন আছে, আইন আবার টাকাওয়ালাদের কাছে বিক্রি হবে না, আইন আবার হেলোর কাছে বিক্রি হবে না, চেয়ারের কাছে বিক্রি হবে না, আইন সুন্দরভাবে উন্নত রাষ্ট্রগুলোর মতন পরিচালিত হবে, আদালত মানুষের ভরসার জায়গা থাকবে, ন্যায় বিচারের জায়গা থাকবে। এই জিনিসগুলো সাধারণ মানুষের প্রত্যাশা, আর এই প্রত্যাশাটা নিয়েই রাজনৈতিক দলগুলো বরাবরই খেলেন, কিন্তু কেউই এই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারে নাই আনটিল এই এনসিপি। এরাও যে ভবিষ্যতে গিয়ে কি করবে এটা মানুষ বুঝা গেছে, মানুষের কাছে এগুলো বোঝার বাকি নাই। যার কারণে বিভিন্ন সময় দেশের মানুষ মুড সুইং এ পড়ে যে আসলে আমরা কি চাই। তখন মাঝে মাঝে মনে হয় সেনাবাহিনী আসলে একটু ভালো হয়, আবার মনে হয় না ভাই সেনাবাহিনীর দরকার নাই, রাজনৈতিক সরকারই থাকুক। আসলে মানুষ যে কি চায় নিজেও বোঝে না। আর এই যে আমরা বুঝি না, এটার কারণ হচ্ছে রাজনীতিবিদরা। আনটিল নাও এই দেশের রাজনীতিবিদদের উপর ভরসা রাখার মতো সিচুয়েশন মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে দলবাজির বাহিরে আসলে কি আছে? নাই। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, কর্মী হিসেবে আমাদের ব্যর্থতা, আর নেতা হিসেবে আমাদের দলগুলোর ব্যর্থতা। বাট আমরা আশা করি কোনো একদিন এই দেশের রাজনীতি পরিচ্ছন্ন হবে, সেনাবাহিনী সার্বভৌমত্ব নিরাপত্তার কাজে থাকবে, সামরিক বাহিনী শক্তিশালী হবে, আপডেট মেশিনারিজ থাকবে, সেনাবাহিনী প্রাপ্য সম্মান পাবে, দেশের জন্য কাজ করবে, আর রাজনীতিবিদরাও দেশের জন্য কাজ করবে। এই যে এত সুন্দর স্বপ্ন হয়তো কোনো একদিন পূরণ হবে, ততদিন আমি বাইচা থাকবো না, অথবা বাইচা থাকাও দেখা যেতে পারি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।